কেমন আছে সবাই? স্বাগতম edutube.com এ। আজকে এই ভিডিওতে আমি এসএসসি ফিন্যান্স ফার্স্ট পেপারের 5 নম্বর চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো এখন আমরা সলভ করব আমাদের কুমিল্লা বোর্ড 16 আর চট্টগ্রাম বোর্ড 16 কোশ্চেনটা। তো এই বোর্ডের কোশ্চেনগুলো দেখার আগে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো, তার মানে চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো দেওয়া আছে আমাদের edutube.com এর ওয়েবসাইটে বা ইউটিউবে আমাদের লাইভ ক্লাস সেকশন থেকে যদি তুমি ভিডিওগুলো দেখো, তো ওখানে ডিটেলস দেখতে পারবে যে আমাদের এই চ্যাপ্টারে কী কী টপিক থাকতে পারে এবং কোশ্চেনগুলো কী কী, এবং প্রতিটা টপিকের আমি একদম ডিটেলস বলে দিয়েছি যে কীভাবে কোনটা করতে হবে, কোন ধরনের ম্যাথ কীভাবে ইজিলি অ্যান্সার করতে হবে। তো এখন আমরা কুমিল্লা বোর্ড 16 কোশ্চেনটা একটু দেখার আগে আমরা কোশ্চেনটা একটু পড়ে শোনাই আমি। দেখো কি বলা আছে। আম্বার লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদন এর কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, অন্যান্য প্রশাসনিক খরচ মেটানোর জন্য চলতি মূলধন প্রয়োজন। আম্বার লিমিটেডের ব্যবস্থাপক জানে চলতি মূলধনের ঘাটতির কারণে প্রতিষ্ঠানের দেউলিয়াতের সৃষ্টি হয়। আবার প্রতিষ্ঠানের খরচ হ্রাসের মাধ্যমে নিট মুনাফা বৃদ্ধি করা যায়। এজন্য প্রতিষ্ঠানটি ফরমাইশ খরচ হ্রাস করতে চাচ্ছে। কোম্পানি পণ্যের বার্ষিক চাহিদা 1000 একক, ফরমাইশ প্রতি ব্যয় 100 টাকা এবং একক প্রতি মজুদের বহন খরচ 15 টাকা। আমরা আমাদের এই ইনফরমেশন থেকে কি কি কোশ্চেন সলভ করব দেখো। ফার্স্টে বলা আছে যে স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে। একেবারে ইজি কোশ্চেন। আমরা আমাদের অর্থায়ন চ্যাপ্টার যখন করেছিলাম তখন ফার্স্টের দিকে ভিডিওতে বলেছিলাম যে স্বল্পমেয়াদী, যেমন আমাদের 5 নম্বর চ্যাপ্টার নাম হলো স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। তো এই চ্যাপ্টারের ফার্স্টের দিকে ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে দেখবে যে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে। স্বল্পমেয়াদী অর্থায়ন হলো স্বল্প সময় এর জন্য যে অর্থায়ন, তার মানে কি 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হবে স্বল্পমেয়াদী অর্থায়ন। খ নাম্বার কোশ্চেনে বলা আছে রক্ষণশীল নীতি কিভাবে চলতি মূলধন ব্যবস্থাপনার প্রভাবিত করে। দেখো আমরা জানি আমাদের চলতি মূলধনের একটা অংশ থাকবে ফিক্সড, আরেকটা অংশ থাকবে চলতি বা পরিবর্তনশীল। তো আমাদের টেক্সট বইগুলোতে যদি আমরা দেখি বা আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে বলা আছে যে চলতি মূলধনের স্থায়ী অংশটা আমরা আগে সংগ্রহ করব দীর্ঘমেয়াদী সম্পদ থেকে বা দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। আচ্ছা, গ নাম্বার কি বলা আছে দেখো। গ নাম্বার আম্বার লিমিটেডের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করো। দেখো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করো। তো এই মিতব্যয়ী ফরমাইশের জন্য আমাদের ফর্মুলাটা কি? আমাদের এ সমান কত? এ হলো অ্যানুয়াল ডিমান্ড। দেখো অ্যানুয়াল ডিমান্ড আছে আমাদের 10,000 একক ইন্টু ও মানে অর্ডার কস্ট। বলা আছে ফরমাইশ প্রতি ব্যয় আমাদের 100 টাকা। তাহলে দেখি আমরা 100 টাকা লিখি। আচ্ছা, ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট মানে বহন ব্যয়। বলা আছে প্রতি একক মজুদের বহন ব্যয় 15 টাকা। তাহলে তোমরা আমার কোশ্চেনের সাথে আর এতটুকুর সাথে একটু মিলিয়ে দাও, দেখো যে এখানে সব কিছু ঠিক আছে কিনা। আমি লিখলাম যে 2 ইন্টু এ ইন্টু ও ডিভাইডেড বাই সি। তাহলে 2 হলো আমাদের ফর্মুলা, এ হলো আমাদের অ্যানুয়াল ডিমান্ড বা বার্ষিক চাহিদা, যেটা হলো আমাদের 10,000 একক। হ্যাঁ 10,000 একক। ফরমাইশ প্রতি ব্যয় বা অর্ডার কস্ট হলো 100 টাকা এবং ক্যারিং কস্ট বা বহন ব্যয় হলো 15 টাকা করে। তাহলে দেখো কত হবে, আমি ক্যালকুলেটর করে নিই। তার আগে তোমরা দেখো যে আমার কোশ্চেনের সাথে আর এখানে বসানো ঠিক আছে কিনা, তার মানে তোমরা বুঝো কিনা। হ্যাঁ দেখো 2 ইন্টু 10,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, তাহলে কত হয়? 1 3 3 অনেকগুলো 3। হ্যাঁ দেখো আমি লিখে দিই
ভিতরে ভ্যালু আসে 1 3 3 এত একক। আচ্ছা, তো এটাকে স্কোয়ার রুট করলে কত হয় দেখো, 365 একক। তার মানে আমাদের মিতব্যয়ী ফরমাশের পরিমাণ হলো 365 একক। এর মানে কি? এর মানে হলো প্রতিবার আমরা 365 এককের জন্য অর্ডার করব। আচ্ছা, তাহলে দেখো আমাদের ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে চলতি মূলধনের ঘাটতি পূরণের জন্য আম্বার লিমিটেড কোন কোন প্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থায়ন করতে পারে, বিবেচনা করতে পারবে এবং বিশ্লেষণ করো। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি আমার ওই আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো যে স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ কী কী, সেখানে আমি খুব ডিটেলস বলে দিয়েছি যে প্রাতিষ্ঠানিক কোনগুলো, অপ্রাতিষ্ঠানিক কোনগুলো। আচ্ছা, তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 16 প্রশ্ন। এবার আমরা চলে যাব যে আমাদের চট্টগ্রাম বোর্ড 2016 কোশ্চেনটা। তো সে আগের মতো আমাদের কোশ্চেন সলভ করার আগে আমি তোমাদের একটু পড়ে শোনাই। দেখে নাও চট্টগ্রাম বোর্ড 16 কি বলা আছে। জনাব আনোয়ার ব্যবসায়ের কার্যকরী মূলধন সংগ্রহের জন্য 2/10 and 30, তার মানে কত, যদি আমরা 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি আমাদের 2% বাট্টা, আর যদি 10 দিনের মধ্যে না করতে পারি তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে শোধ করতে হবে। আচ্ছা, এই শর্তে ব্যবসায় ঋণ সংগ্রহ করতে পারেন অথবা বাণিজ্যিক ব্যাংক থেকে 1.50% মাসিক চক্রবৃদ্ধি সুদে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারেন। এই ছিল আমাদের মেইন কোশ্চেন। এবার বলা আছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি। দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো আমার ব্যবসায়ের দৈনন্দিন কাজের মধ্যে যেই অর্থায়নগুলো হয়। তো স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে একটা আমি এক্সাম্পল হিসেবে বলি, এটা ছিল ব্যবসায় ঋণ। সেটা কেমন, আমরা যে বাকিতে ক্রয় বিক্রয় করি এটা কিন্তু আমরা শুধুমাত্র অর্থায়নের জন্য করি না, ব্যবসায়ের দৈনন্দিন কাজগুলোর মধ্যে একটা হলো বাকিতে ক্রয় বিক্রয়। তো বাকিতে ক্রয় বিক্রয় করলেও আমাদের এক ধরনের ঋণ হয়ে যায়। যেমন আমি আজকে ক্রয় করলাম, 10 দিন পর শোধ করবো, তার মানে এই 10 দিনের জন্য আমার কিন্তু অর্থায়ন হয়ে গেল, ফাইন্যান্সিং হয়ে গেল। আমি আমার টাকাটা এই 10 দিনের জন্য অন্য কোথাও ইনভেস্ট করতে পারি বা বিনিয়োগ করতে পারি। আরও ছিল আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ। সেগুলো যদি তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখো, আমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা দেখবে যে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ কি কি। এবার দেখো আমাদের 2 নাম্বার বা খ নাম্বার কোশ্চেন ছিল ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তো দেখো ব্যবসায় ঋণের ব্যয়টা আমি খুব সুন্দর একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম তোমাদের, সেই ফর্মুলাটা আবার একটু মনে করতে চেষ্টা করো। দেখো তোমরা একটু মনে করতে চেষ্টা করো। ব্যবসায় ঋণ, মনে করতে চেষ্টা করো যে আমাদের ব্যবসায় ঋণের ফর্মুলাটা কেমন ছিল। দেখো এখানে বলা ছিল কি যে ডিসকাউন্ট রেট বা ক্যাশ ডিসকাউন্ট, আমাদের সবগুলো বই বা ম্যাক্সিমাম বইগুলোতে এভাবে লেখা আছে যে ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এখানে ছিল 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট ইনটু, উপরে বলা ছিল 360, তার মানে 360, আর এখানে বলা ছিল যে টোটাল আমি কত দিনের মধ্যে ঋণ শোধ করতে হবে, তার মানে তাকে বলবো আমরা ক্রেডিট পিরিয়ড। আর কত দিনের মধ্যে শোধ করলে আমরা বাট্টা পাবো সেটাকে বলবো ডিসকাউন্ট পিরিয়ড। দেখো আবার একটু বলে নেই যে আমাদের কোশ্চেনটা ছিল এরকম, ফর্মুলাটা ছিল এরকম যে উপরে হলো কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট, নিচে 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এই পাশে ছিল 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে দেখো এটা আমরা কীভাবে করব। দেখো যে আমার ক্রেডিট পিরিয়ড কত দিন বা কত পার্সেন্ট, দেখো
আমাদের আগে ম্যাথে মেইন সূত্রটা ছিল কি আমাদের ক্রয় বিক্রয়ের, একটু লিখে দিই, দেখো এখানে ভালো করে দেখো যে 2/10, and 30। হ্যাঁ, 2/10, and 30। এর মানে কি? এর মানে হলো আমি যদি 10 দিনের মধ্যে আমার টাকা শোধ করি তাহলে আমি 2% নগদ বাট্টা পাবো, যেটাকে বলবো আমরা ক্যাশ ডিসকাউন্ট। আর 10 দিনের মধ্যে শোধ না করলে অবশ্যই 30 দিনের মধ্যে করব। তাহলে দেখো ক্যাশ ডিসকাউন্ট কত পার্সেন্ট? 2%। আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ হয়ে যায়, আমরা আগে লিখতাম কি যে 2% থাকলে সমান লিখতাম 0.02, তার মানে আমরা এটা দশমিকে লিখতাম। যদি শতকরা দেওয়া থাকতো দশমিকে লিখতাম, কিন্তু না, এখানে দশমিকে লেখা যাবে না, এখানে আমাদের যা দেওয়া আছে হুবহু, তার মানে আমরা শতকরায় লিখব। তো এখানে 2%, এখানে 100 বিয়োগ আবার 2%, বা তার মানে 2 গুণন, উপরে দেখো 360, নিচে হলো ক্রেডিট পিরিয়ড। তো ক্রেডিট পিরিয়ড মানে কি আমাদের ঋণের সর্বোচ্চ মেয়াদ হলো 30 দিন, মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড কত? 10 দিন। এই ছিল আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা একটু দেখতে কেমন মনে হয়? আমার মনে হয় যেন এটা মুখস্থ করা কঠিন, কারণ এই যে CPDPCD এগুলো মুখস্থ করা একটু টাফ হয়ে যেতে পারে। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে হলো 2/98, কারণ 100 থেকে 2 বাদ দিলে 98 থাকে। এখানে আসবে, আমি লিখে দিই, দেখো যে 0.020408163। আচ্ছা, এখানে কত হবে? এখানে হবে 360 ডিভাইডেড বাই 30 থেকে 10 গেলে থাকে 20, তাহলে ভাগ দিলে কত হয়? 18। আচ্ছা, 18 দিয়ে এটাকে আমরা গুণ করে দিলাম যে ইন্টু 0.0204088163, তাহলে কত আসে? 0.367346। আচ্ছা, তাহলে এটাকে দেখো, এটাকে যদি আমি দশমিক, এটা আমাদের আছে এখন দশমিকে, আমি যদি এটাকে শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি হবে? দেখো এটাকে শুধু 100 দিয়ে গুণ করে দিব, কত হবে? 36.73%। দেখো লিখে দিলাম যে 36.73%। এই হলো আমাদের ব্যবসায় ঋণ। তাহলে তোমরা ভালো করে দেখো যে আমাদের ম্যাথটা বুঝছো কি না। দেখো আমাদের তাহলে ব্যবসায় ঋণ কত হয়ে গেল? 36.73%। আমি এক পাশে লিখে নিলাম যে 36.73%। আচ্ছা, এবার আমরা আমাদের ঘ নাম্বার কোশ্চেন অ্যান্সার করব। কি বলা আছে দেখো, উদ্দীপকে উল্লেখিত জনাব আনোয়ারের কোন ধরনের ঋণ গ্রহণ করা যুক্তিসঙ্গত? এখানে আমাদের বলা ছিল যে অথবা বাণিজ্যিক ব্যাংক থেকে 1.50% মাসিক চক্রবৃদ্ধি সুদে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের এই কোশ্চেনে বলা আছে যে আমাদের ব্যবসায় ঋণের ব্যয় কত? 36.73%। আর ওই মিস্টার রায়হান যিনি হলো ব্যবসায়ী, সে বাণিজ্যিক ব্যাংক থেকে মান্থলি 1.50% ঋণ মাসিক চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করতে পারেন। তো ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত জনাব আনোয়ার কোন ধরনের ঋণ গ্রহণ করা যুক্তিসঙ্গত? তো আমরা জানি সে কোন ধরনের ঋণ গ্রহণ করবে, যে ঋণে তার ঋণ ব্যয় একেবারেই কম। তো এই ঋণ ব্যয়টা আমরা কীভাবে বের করবো? দেখো এখানে বলা আছে যে মাসে কত? 1.50%। তাহলে আমরা লিখি যে বার্ষিক ঋণের সুদ কত? দেখো এইটা হলো আমাদের এক মাসের কত? 1.50। তো এক মাসের যদি এটা হয় আমাদের এক বছরে কত হবে? 12 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। তো
তাহলে এই পার্সেন্টকে 12 দিয়ে গুণ করব। তো 1.50কে আমরা যদি ক্যালকুলেটরে 12 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাব 18%। তো 18% হলো আমাদের মাসিক চক্রবৃদ্ধি। বার্ষিক সুদের হার কত? 18%, কিন্তু চক্রবৃদ্ধি কি? মাসিক। তাহলে আমরা দেখব যে কার্যকরী সুদের হার কি, আসলে আমার বছরে কত পড়তেছে। এখানে আমি দেখলাম আমার ব্যবসায় ঋণের পরিমাণ হলো, ব্যবসায় ঋণে হলো যে বছরে আমার ইফেক্টিভ হলো 36.73%। তো এখানে আমি দেখে নিব যে 18% হলো বার্ষিক, কিন্তু চক্রবৃদ্ধি হবে মাসিক। তাহলে আমার বার্ষিক কার্যকরী সুদের হার কত? তাহলে আমি লিখলাম কার্যকরী সুদের হারের ফর্মুলাটা কি ছিল দেখো। কার্যকরী সুদের হারের ফর্মুলা ছিল 1 যোগ উপরে I/m, পাওয়ার হবে m মাইনাস হবে 1। একটু ভালো করে তোমরা ফর্মুলাটা দেখে নাও। হ্যাঁ, এটা ছিল আমাদের কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হার কোনটা? 1 যোগ I/m, পাওয়ার হলো m মাইনাস 1। তো এখানে I মানে কি? I মানে হলো আমার ইন্টারেস্ট রেট। আচ্ছা, m মানে কি? m মানে হলো যতবার ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হয় বা বছরে যতবার ইন্টারেস্ট বা সুদ দেয়া বা নেওয়া হয়। তাহলে আমরা জানি I সমান আমাদের আছে দেখো 18%। 18% মানে কত? যে 0.18 আর m সমান হলো 12। তো আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের কার্যকরী সুদের হার পাওয়া যাবে। দেখো, তাহলে 1 যোগ, আচ্ছা তোমরা দেখে নাও যে 1 যোগ 0.18, নিচে m এর মান কত? 12, পাওয়ার কত? 12 মাইনাস হবে 1। তাহলে কত হয় দেখো, আমরা একটু যদি ক্যালকুলেটর করে নেই। দেখো 0.18কে ভাগ দিব আমরা 12 দিয়ে, তাহলে কত হবে? 0.015 প্লাস করব 1 প্লাস 1, তাহলে কত হয়? 1.015, পাওয়ার কত দেখো? 12, তাহলে কত হবে? 1.1956। তো এই হলো -1। তো করলে কত হয় দেখো? -1। ওই যে 1 বাদ দিলে যত হয়। আচ্ছা, তাহলে হবে 0.1956। এটাকে যদি আমরা শতকরায় নেই ইন্টু 100, 19.56, তাহলে 56, 19.56% হলো আমাদের কার্যকরী সুদের হার। তো দেখো আমাদের এখানে কি পেলাম, যে যদি আমরা ব্যবসায় ঋণ গ্রহণ করি আমাদের সুদ হবে 36.73% সুদ দিতে হবে। আর যদি ব্যবসায় ঋণ না গ্রহণ করি, তার মানে যদি আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই টাকা পরিশোধ করি, তাহলে ব্যাংককে আমাদের পরিশোধ করতে হবে 19.56% হারে। তো কোনটা ভালো? কোনটাতে আমার ঋণের ব্যয় কম? এখানে অবশ্যই। তাহলে আমরা কি করব দেখো, আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় ঋণটা গ্রহণ করব, কারণ ওইখানে আমাদের ঋণের সুদ অনেক বেশি। তাহলে আমার উচিত হবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা এইটার বার্তাটা গ্রহণ করব। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমরা বোর্ডের অন্যান্য কোশ্চেনগুলো সলভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।